শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালের 22 জুলাই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ডেকে এভাবেই দম্ভুক্তি করেছিলেন শেখ হাসিনা। কিন্তু কে জানত গণজোয়ারের স্রোতে সহসাই তার এই অহংকার ভেঙে খান খান হয়ে যাবে। কে জানত দম্ভ ভরে পালিয়ে যাব না বলা শেখ হাসিনাকেই পালাতে হবে মাত্র 13 দিনের মাথায়। 2024 সালের 5 আগস্ট অন্য সব দিনের মতোই পূর্ব দিগন্তে উদিত হয়েছিল রক্তিম সূর্য। সবার জন্য সমানভাবে ছড়িয়ে দিয়েছিল স্নিগ্ধ আলো। এদেশের লাখো কোটি মানুষের জন্য সেদিনের সেই সূর্য উঠেছিল মুক্তির বার্তা নিয়ে, আর শেখ হাসিনার জন্য সেদিনের সে সূর্য হয়ে উঠেছিল মহাপতনের এক বার্তাবাহক। মঞ্চায়িত হয়েছিল অভিশপ্ত এক ইতিহাসের শেষ দৃশ্য। প্রশ্ন হচ্ছে, প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা প্রবল প্রতাপশালী শেখ হাসিনাকে কেন মাত্র কয়েকদিনের আন্দোলনে দেশ ছাড়তে হলো? কোন ভুলের কারণে তিনি সহ মন্ত্রী পরিষদের প্রায় সব সদস্যকে পালাতে হলো? বিশ্লেষকরা বলছেন 2009 সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে মনোযোগী হন, আর তা করতে গিয়ে তিনি মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা হরণসহ শাসন ব্যবস্থায় নানা অনিয়ম, সীমাহীন দুর্নীতি, বিরোধী পক্ষকে দমন পীড়ন, সাজানো নির্বাচন সহ সবকিছুই করতে থাকেন অবলীলায়। এক্ষেত্রে দেশি বিদেশি সমালোচনাকেও সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলেন তিনি। যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখাই ছিল তার প্রথম ও শেষ চাওয়া, যা জনসম্মুখে স্বীকারও করেছেন বহুবার। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। তবে শেখ হাসিনার এই ক্ষমতার ভিত নড়ে যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি তার উদাসীনতা এবং দমনমূলক আচরণের পর থেকেই। তার ডেম কেয়ার মানসিকতা আর অহমিকায় মামুলি কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফার আন্দোলনে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2018 সালে। সে বছর শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে সরকার এক প্রজ্ঞাপনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে দেয়। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না, তবে এবার অত সহজে ছাড়া হবে না। 2024 সালে এসে কোটা সংস্কার ইস্যুটি পুরোপুরি ইউটার্ন নিয়ে নেয়। সে বছরের জন্য হাইকোর্ট বাতিল হওয়া সে প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে কোটা পুনর্বহালের রায় দেন। রায় পুনরায় 56% কোটা প্রথা পুনর্বহাল হলে শিক্ষার্থীদের মধ্যে ফের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কোটা পুনর্বহালকে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চনার প্রতীক হিসেবে বিবেচনা করে এই রায় প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে রাজপথে গড়ে তোলে তীব্র আন্দোলন। দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণ আন্দোলনে। 1 জুলাই থেকে রাজপথে শুরু হওয়া আন্দোলন 14 জুলাই এক অভিন্ন মাত্রা পায় শেখ হাসিনার এক বিতর্কিত মন্তব্যের মধ্য দিয়ে। এক সংবাদ সম্মেলনে সেদিন শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতিদের সঙ্গে তুলনা করেন। সেই বক্তব্য আন্দোলনকারীদের মনে তীব্র ঘৃণার বারুদ জ্বেলে দেয়। মুহূর্তে প্রতিবাদ আর বিক্ষোভ মিছিলে ছেয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শেখ হাসিনার প্রতি উস্কে দেয় তীব্র ঘৃণা। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনা সারা দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করে তীব্র ঘৃণা। 16 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন আরও সহিংসতায় রূপ নেয়। রংপুরের আবু সাইদ সহ সেদিন সারা দেশে 6 জনকে হত্যা করে রাষ্ট্রীয় মদতপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনা সারা দেশের শিক্ষার্থী সহ সব শ্রেণীর মানুষকে আন্দোলিত করে। ধীরে ধীরে সরকারের প্রতি বাড়তে থাকে চাপা ক্ষোভ আর উত্তেজনা। 19 জুলাই মধ্যরাতে সরকার প্রথম রাজধানীতে কারফিউ জারি করে। মাঝে মধ্যে শিথিল করা হলেও তা চলতে থাকে অনির্দিষ্টকালের জন্য। আন্দোলনে 22 জুলাই পর্যন্ত সারা দেশে 131 জনকে হত্যা করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয় 5 শতাধিক মানুষকে। 31 জুলাই পর্যন্ত সারা দেশে নিহতের সংখ্যা ছাড়ায় 2 শতাধিক। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আগস্টের 1 তারিখ তথা 32 জুলাই থেকে আন্দোলন অনেকটাই সরকার পতনের আন্দোলনের দিকে স্পষ্ট মোড় নিতে থাকে। সেদিন ডিবি কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক।
একই দিন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পাশাপাশি সারা দেশে গণবিক্ষোভে চলতে থাকে সরকারের নির্লজ্জ দমনপীড়ন। প্রতিদিন বড় হতে থাকে লাশের মিছিল, হাসপাতালগুলোতে বাড়তে থাকে আহতদের ভিড়। ৩ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, গণভবনের দরজা খোলা, আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই এবং তাদের কথা শুনতে চাই। আমি কোনো সংঘাত চাই না। কিন্তু শত শত মায়ের বুক খালি করা শেখ হাসিনার সঙ্গে বসার প্রস্তাব সেদিন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। আর সেদিনই কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। একই দিনে অসহযোগ আন্দোলনের ডাক দেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ৪ আগস্ট রোববার অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী। সঙ্গে যোগ দেয় সরকারের পেটোয়া বাহিনী খ্যাত পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। তাদের নৃশংস হামলায় সেদিন সারা দেশে শতাধিক মানুষ প্রাণ হারায়। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন পুলিশ সদস্যও ছিল। সেদিন শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্য দিয়ে পূর্ব ঘোষিত ৬ আগস্টের মার্চ টু ঢাকা একদিন এগিয়ে এনে ৫ আগস্ট পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ আগস্ট সোমবার শেখ হাসিনার চূড়ান্ত পতনের দিন। সেদিন ভোরেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ রাজধানীর শাহবাগে এসে জড়ো হতে থাকেন। উত্তরা, শাহবাগ, যাত্রাবাড়ি, গাবতলী, মোহাম্মদপুর, রামপুরা সহ বিভিন্ন পয়েন্ট থেকে স্রোতের মতো রাজধানীতে প্রবেশ করতে থাকে সব শ্রেণীর, সব বয়সের জনতা। রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে সবাই এগিয়ে যেতে থাকে গণভবনের দিকে, যেখানে তখনও ক্ষমতা আঁকড়ে থাকার শেষ চেষ্টায় ব্যস্ত শেখ হাসিনা। আর তাকে ক্ষমতায় ছেড়ে দিয়ে দেশ ত্যাগে রাজি করানোর চেষ্টায় ব্যস্ত দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে এবং দেশ ত্যাগে রাজি করাতে সেদিন গলদঘর্ম হয়ে যান সামরিক কর্মকর্তারা। কারণ কিছুতেই ক্ষমতা ছাড়তে রাজি হচ্ছিলেন না শেখ হাসিনা। তাকে রাজি করাতে ছোট বোন শেখ রেহানা এক পর্যায়ে তার পায়ে পড়লেন। সামরিক কর্মকর্তারা আলাদা কক্ষে নিয়ে তাকে তার সম্ভাব্য ভয়ঙ্কর পরিণতির বিষয়ে সতর্ক করলেন। ছাত্র জনতা গণভবনে ঢুকে পড়লে তার জীবন শঙ্কায় পড়তে পারে সেটিও বোঝানো হলো। সবশেষ অনড় থাকা শেখ হাসিনাকে সিদ্ধান্ত বদলাতে সফল হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামরিক কর্মকর্তাদের পরামর্শে মাকে ফোন করে তিনি পদত্যাগে রাজি করান। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে প্রস্তুত হওয়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে চেপে বসেন শেখ হাসিনা। ১৫ বছরের সাজানো রাজত্ব হারিয়ে শত শত ছাত্র জনতার রক্ত গায়ে মেখে পাড়ি জমান প্রতিবেশী দেশ ভারতে। ঘটনাবহুল ৫ আগস্ট এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। গণরোষের শিকার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই দুপুর ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়িতে নৃশংস এক হত্যাযজ্ঞ চালায় পুলিশ। যাত্রাবাড়ি এলাকায় তখন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে আনন্দ মিছিল করছিল হাজার হাজার জনতা। আর এ সময় থানার ভেতর থেকে একদল পুলিশ এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। প্রাণে বাঁচতে দিক বিদিক ছুটতে থাকে মানুষ। ৩০ মিনিট ধরে চলা সেই হত্যাযজ্ঞে সেদিন কমপক্ষে ৫২ জন প্রাণ হারান। কিছুক্ষণ পর উত্তেজিত জনতা একত্রিত হয়ে থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিহত হন ৬ পুলিশ সদস্য। একই দিন চানখারপুল সহ বিভিন্ন স্থানে হামলায় সব মিলিয়ে ৫ আগস্ট প্রাণ হারায় ৩ শতাধিক মানুষ। সব মিলিয়ে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে প্রাণ গেছে কম বেশি ১৫০০ মানুষের। হাত, পা, চোখ কিংবা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন ২০,০০০-এরও বেশি মানুষ। এত ত্যাগ, এত প্রাণের বিনিময়ে অর্জিত ২৪ পরবর্তী বাংলাদেশটা ভালো থাকুক, নিরাপদ থাকুক, এগিয়ে যাক সমৃদ্ধ আগামীর পথে, তেমনটাই প্রত্যাশা দেশবাসীর। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।